আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পুরোটাই দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু, বসানো হলো শেষ স্প্যান, দুই তীরে মানুষের উচ্ছ্বাস। জানুয়ারির শুরুতে দেশে অক্সফোর্ডের ভ্যাকসিন, ২৭% মানুষ আসবে টিকার আওতায়। এবং সাংসদ পাপুলের স্ত্রী ও মেয়ের আগাম জামিন নাকচ, 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে। আপনাদের সাথে আছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিজয়ের মাসে পদ্মা জয় করল বাংলাদেশ, বসলো পদ্মা সেতুর শেষ স্প্যান, পুরোপুরি দৃশ্যমান হলো ৬.১৫ কিলোমিটার। মাওপ্রান্তে ১২-১৩ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। অগ্রাণের ভোর কুয়াশায় ঘেরা, প্রমত্তা পদ্মাও শান্ত। কুয়াশার আড়ালে দৃষ্টিসীমার মধ্যে সেতুর অংশও দেখা যাচ্ছিল না। স্প্যান বসানোর প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। সূর্যের আলোর আভায় কুয়াশার ধোঁয়াশা কেটে গেলে ১২-১৩ নম্বর পিলারে বসানো হলো শেষ স্প্যানটি। ১৫০ মিটার যুক্ত হয়ে মূল ভৌত অবকাঠামো দাঁড়ালো ৬.১৫ কিলোমিটার। একে বড় অর্জন মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সারা দেশের লোকের সাথে আমরাও খুশি যে স্প্যান ইরেকশন শেষ করাটা এই প্রজেক্টের জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা। মানুষের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ, আগ্রহের কেন্দ্রবিন্দু, এবং আসলে ইকোনমিক্যালি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর পরপরই শুরু হয় ওয়েল্ডিং এর কাজ, চলবে আরো 2 দিন। পরে করা হবে প্রকৌশলগত অন্যান্য কাজ। একটা মাইলস্টোন অর্জন। এরপরে আর আমাদের ইনশাল্লাহ বড় কোনো সমস্যা নাই, থাকার কথা না, এবং কাজগুলোও অনেক কাজ, কিন্তু ছোট ছোট কাজ। ২০১৪ সালে নির্মাণ কাজ শুরুর পর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে স্প্যান বসানোর মধ্য দিয়ে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে ধাপে ধাপে বসতে শুরু করে স্প্যান, অবয়ব পেতে শুরু করে পদ্মা সেতু। চলতি বছর করোনায় স্প্যান বসানো ধারাবাহিকতা নষ্ট হলেও গেল 2 মাসে রেকর্ড সংখ্যক 4টি করে 8টি স্প্যান বসানো হয়। আর এই পর্যায়ে এই স্টিল মেগা স্ট্রাকচার বসানোর মধ্য দিয়ে বসানো শেষ হলো মূল অবকাঠামোর কর্মযজ্ঞ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খরস্রোতা নদীর বুকে মেগা স্টিল স্ট্রাকচার আসন গাড়ল পদ্মার এপার ওপার যুক্ত করে। বিজয়ের মাসে বিজয় দিবসের আগে এই অর্জনকে একটি বড় মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সেতু নির্মাণের যে মূল চ্যালেঞ্জ, মূল সেতু নির্মাণ, সেটা দূর হলো। এখন বাকি কাজ শেষ করা সময়ের ব্যাপার মাত্র। সারা বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন এই সেতুতে অর্থায়নে নিজেদেরকে গুটিয়ে নেয়, তখন সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার গতিশীল নেতৃত্বের কারণে আজ এই সেতুটি বাস্তবে পরিণত হয়েছে। এই সেতুকে মনে করা হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা এবং মানুষের অর্থনৈতিক মুক্তির অগ্রযাত্রার এক দূত হিসেবে। আর দেশের 21 জেলার মানুষের চলাচলের এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বিকাশে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। মোহাম্মদ নুর নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। এদিকে পদ্মা সেতু দৃশ্যমান হয় অশেষ আনন্দ উচ্ছ্বাস পাড়ের মানুষের। তারা বলছেন, এই সেতু অর্থনৈতিক অগ্রগতির সোপান, বড় ভূমিকা রাখবে অর্থনীতিতে। এই সাফল্যের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। তার সাহসী ও দৃঢ় নেতৃত্ব ছাড়া নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তারা। মোহাম্মদ নুর নবীর আরও একটি রিপোর্ট। পদ্মা সেতু পূর্ণ অবয়ব পেলে এমন উল্লাস ছড়িয়ে পড়ে পদ্মার দুকুলে, নদীর বুকে। পদ্মা সেতুর পূর্ণতা পাওয়ার এই মহেন্দ্রক্ষণে সাক্ষী হতে এসেছেন অনেকেই। এক সময় স্বপ্নের সেতু এবার বাস্তবে যুক্ত করেছে পদ্মার 2 পার্কে, তাই খুশির জোয়ার। এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, দেশের সম্মান ও সক্ষমতার প্রকাশ, এমন প্রতিক্রিয়া আগত দর্শনার্থীদের। পদ্মা পাড়ের আমরা মানুষ দীর্ঘ অপেক্ষায় ছিলাম, পদ্মা সেতু বাস্তবায়ন হলে আমরা খুব আনন্দিত। আমরা অনেক দূর থেকে এসেছি এই পদ্মা সেতু দেখার জন্য।
তাই খুব ভালো লাগছে এটা দেখার পর। সকলেই পুরো কৃতজ্ঞতা জানাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতি। তার সাহসী উদ্যোগ না থাকলে স্বপ্নের সেতু বাস্তব রূপ পেত না বলেই বলছেন তারা। আমরা অনেক আনন্দিত, আমরা দক্ষিণাঞ্চলের মানুষ অনেক আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশনেত্রী শেখ হাসিনার কাছে। যোগাযোগের জন্য ভালো একটা নির্দেশনা হচ্ছে, কারণ দেশটা যত বেশি রাস্তাঘাট উন্নতি হবে তত বেশি উন্নত হবে দেশের ব্যবসা বিজনেস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই ধন্যবাদ দিতেই হবে। স্পেনগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, তো আমরা স্বপ্ন দেখছি যে এর থেকে বড় বড় প্রজেক্ট আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বারা করা সম্ভব হবে। সফলভাবে সেতু চালুর প্রথম দিন থেকেই নিজেরা সুযোগ সুবিধা পাবে এমন আশা আকাঙ্ক্ষা পদ্মাপাড়ের মানুষের। এবং ওখানে দেখা গেছে গ্যাস লাইন, ট্রেন লাইন হবে এবং ওখানে কর্মসংস্থান হবে আশা করি। আমরা মনে করছি এই স্প্যানটা বসানোর মাধ্যমে আমাদের স্বপ্নটা অনেকটা বাস্তবায়িত হলো। এই সেতু বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে এবং অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করবে বলেও মত কারো কারো। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। নতুন বছরের প্রথম সপ্তাহে দেশে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেন, ভ্যাকসিন সংগ্রহ সরকারের সময়োচিত উদ্যোগের কারণেই দেশের 27% মানুষ টিকার আওতায় আসছে। রাজধানীতে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তারা। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রোগ নিরীক্ষণ তথ্য অনুযায়ী 2017 সাল থেকে দেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে। মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে শিশুরা। পরিস্থিতি বিবেচনায় করোনা মহামারীতেও 12 ডিসেম্বর থেকে 24 জানুয়ারি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে হাম রুবেলা ক্যাম্পেইন। এর আওতায় দেশের 9 মাস থেকে 10 বছরের নিচের প্রায় 3,40,00,000 শিশুকে 1 ডোজ এমআর টিকা দেয়া হবে। সকালে রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে টিকার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। বলেন, করোনা মহামারী মোকাবেলায় 4,90,00,000 করোনা টিকার ব্যবস্থা হয়েছে। 3,40,00,000 টিকা আমরা গ্যাভি থেকে, কোভ্যাক্স থেকে আমরা পাবো। এখন আমাদের কাছে যে হিসাব আমরা দেখছি যে 3,40,00,000, আর এখানে আমরা যদি 3 কোটির অর্ধেক 1,50,00,000 হয়, তাহলে 4,90,00,000 টিকা আমাদের কিন্তু আমাদের ব্যবস্থা হয়ে গেছে। আমাদের 27% পিপলকে আমরা কভার করতে পারি, এই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে পারি। আগামী মাসে প্রথম সপ্তাহে টিকা দেশে পৌঁছাবে বলে নিশ্চয়তা দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা আশা করি সামনের মাসের প্রথম দিকে, প্রথম কোয়ার্টারে আমরা টিকা পেয়ে যাব। আমরা অ্যাস্ট্রাজেনেকার যে অক্সফোর্ডের ভ্যাকসিন আমরা ইন্ডিয়া থেকে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছি। প্রায় 3 কোটি ডোজ সরকার সরাসরি নিয়ে আসছে এবং WHO আরও টিকা প্রায় 20% লোককে টিকা দিবে। সেটা একটু হয়তো সময় নেবে, বাট ওটাও আমরা বাংলাদেশ পাবো। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। সতর্ক হতে হবে, আপনারা মাস্ক পরুন, ভালো থাকুন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। অর্থ পাচার ও অবৈধ সম্পদের অভিযোগে দুদকের মামলায় স্বতন্ত্র সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়েকে 10 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগাম জামিন আবেদন খারিজ করে এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ। শাকের আরজু রিপোর্ট। গত 11 নভেম্বর দুদক 2,31,00,000 টাকার অবৈধ সম্পদ ও 148 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে সাংসদ কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে। এরপর 26 নভেম্বর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন পাপুলের স্ত্রী ও মেয়ে। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েত কারাগারে আটক আছেন এমপি পাপুল। শুনানি শেষে আদালত আসামিদের আগাম জামিন আবেদন খারিজ করে দেন, তবে নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য 10 দিন সময় দিয়েছেন। আমাদের পার্লামেন্টারি ইন্টিগ্রিটি, দেশের ইন্টিগ্রিটি, পাপুলের রায়ের জন্য দিন ধার্য আছে কুয়েতে। কাজে এই অবস্থায় আগাম জামিন
মঞ্জুর করার কোনো স্কোপ নাই। এছাড়া আসামিদের এফটিআর এবং ঋণের টাকার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতীয়মান হয়নি বলে সই করা চিঠির বিষয়ে ব্যাখ্যা দিতে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালককে তলব করা হয়েছে। মামলাটা হয়েছে 11/11/2020, এটা দুদক দায়ের করেছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালক মোহাম্মদ আরাফিন আহসান মিয়া উনি গত 9/7/2020 দিয়েছে যে ওনাদের বিরুদ্ধে কোনো মানি লন্ডারিংয়ের অভিযোগ নাই। গত 26 ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত উপায়ে শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। যাচ্ছে বিরতিতে। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ফিরে সেজা থাকছে। স্কুল ছাত্র আয়াজ হত্যা মামলার রায়, একজনের আমৃত্যু কারাদণ্ড, 5 জনের যাবজ্জীবন। আবার আমন্ত্রণ, দেখছেন রাতের 21 সংবাদ। উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বরং বাস্তব বলে মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে বাংলাদেশের সাফল্য গাথা নিয়ে এক ওয়েবিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। The more you develop, the faster you develop. The more new technology you build, the faster the newer technology comes because you already have that capability and it builds on top of that. And I believe that this growth will continue exponentially. And so some of those things, I think in the next decade, you will see microprocessors being designed in Bangladesh. কলেজে ফুটবল টুর্নামেন্টের বিরোধের জের ধরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার মামলায় আসামি জিসানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন তৌহিদুল ইসলাম, মশিউর রহমান আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মোহাম্মদ নাসিম ও আরিফ হোসেন রিগেন। এর আগে আসামি ইনজামামুন ইসলাম ওরফে জিসান ও তৌহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। পাকিস্তানি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে বাঙালি যখন রুখে দাঁড়ায় তখন বন্ধু হয়ে হাত বাড়িয়ে দেয় ভারত। ভিটে মাটি ছাড়া মানুষকে আশ্রয় দেয় বন্ধু রাষ্ট্রটি। আবার বিজয় যখন দ্বার প্রান্তে তখন দুই দেশের বাহিনী মিলেই হলো মিত্রবাহিনী। বিজয়ে মিত্রবাহিনী রেখেছে বড় ভূমিকা। গবেষকরা বলছেন কারো অবদানকে ঈর্ষা করার সুযোগ নেই। দেরিতে হলেও বিদেশি বন্ধুদের স্বীকৃতি জানানোয় খুশি হলেও এখনো সবাই সম্মাননা না পাওয়া আছে আক্ষেপ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। পাকিস্তানিদের বর্বরতা, নির্বিচারে গণহত্যা, 25শে মার্চ কাল রাত। জাতির পিতার স্বাধীনতার ঘোষণা, বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে, বন্ধু হয়ে পাশে দাঁড়ায় ভারত। লাখ লাখ সহায় সম্বলহীন মানুষকে আশ্রয় দেয় দেশটি। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার শরণার্থী বাঙালিদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখে। সীমান্তের ওপারে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে বন্ধু দেশটি। মার্চ থেকে ডিসেম্বর দেশের ভেতরে চলে গেরিলা যুদ্ধ। সময় গড়ানোর সাথে সাথে আক্রমণের ধার বাড়ে মুক্তিযোদ্ধাদের। বর্ষায় যখন নদ নদী টইটুম্বুর, তখন পাকিস্তানিদের নাস্তানুবুদ করে ছাড়ে মুক্তিবাহিনী। এই সময়ের মধ্যে বাঙালির পক্ষে বিশ্ব জনমত। যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল ভারতীয় সেনাবাহিনী। ৩রা ডিসেম্বর অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর সহ ভারতের 11টি বিমান ঘাঁটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। পাল্টা সেনা অভিযানের ঘোষণা দেন ইন্দিরা গান্ধী। It is a time for alertness, not only of our defense forces, but of all our people. ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার অধিনায়কত্বে ঘোষিত হয় বাংলাদেশ ভারত যৌথ সামরিক কমান্ড। একই সঙ্গে চলে সামরিক অভিযান। একের পর এক শহর দখল করে ঢাকার দিকে এগিয়ে যায় মিত্রবাহিনী। বিজয়ের ঠিক আগে 2 সপ্তাহ চলে তীব্র যুদ্ধ। লক্ষ্য ঠিক করা হলো 13ই ডিসেম্বর ঢাকা
ঢাকাকে যৌথ কমান্ডের নিয়ন্ত্রণে নেয়া। মিত্রবাহিনীর যে অবদান সেটা কিন্তু একেবারে শুরু থেকে শুরু, অর্থাৎ 1 তারিখ বা 2 তারিখ আপনার এপ্রিল মাসে তখনই কিন্তু মিত্রবাহিনীর সাথে আমাদের দেখা হয়। এটা একটা যৌথ কর্মকাণ্ড ছিল, এখানে কোনো ঈর্ষার স্থান নাই। যে আমরা বাঙালি যারা ছিলাম তাদের জন্য আমরা বিজয়ের পতাকাটা প্রথম আমরাই নিয়ে এসেছিলাম। 16 তারিখ ফরমালি ভারতীয়রা প্রবেশ করেছে। হানাদারদের আশা শেষ হয়ে যায় 15ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। বিজয় মিছিলে জয় বাংলা স্লোগান। মুক্তিযুদ্ধে 1200 ভারতীয় সৈন্য প্রাণ হারায়। এতদিন পরও অনেকেই স্বীকৃতি পাননি, তাই আক্ষেপ আছে এই মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষকের। আমরা যে কৃতজ্ঞ, আমরা যে অকৃতজ্ঞ জাতি না, এটা প্রমাণ করার প্রয়োজন ছিল এবং এটা কিন্তু আমরা যথাসময়ে করতে পারিনি। বিলম্ব হলেও কিছু করা হয়েছে। 71-এ যারা প্রাণ দিয়েছে সেই পরিবারগুলোকে একেবারে আমাদের আপন করে নেওয়া প্রয়োজন। আমি তো মনে করি বিভিন্ন জায়গায় তাদের জীবন কাহিনী থাকা উচিত, তাদের কীভাবে তারা যুদ্ধ করেছে সেই ইতিহাসটা থাকা উচিত। বাঙালির বিজয়ের ইতিহাসে মিত্রবাহিনীর অবদান চির অম্লান হয়ে থাকবে। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বঙ্গবন্ধু টি-20 কাপে বরিশালকে হারালো চট্টগ্রাম, খুলনাকে হারিয়ে প্লে অফে ঢাকা। একজন বামপন্থী রাজনীতিবিদের ঐতিহাসিক ঘটনাবলী জীবন দর্শন, গণমানুষের মুক্তি ও স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমা রূপসা নদীর বাঁকে দেশের ইতিহাসে অন্যতম মাইলফলক বলে মন্তব্য করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। এদিকে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাকে একটি আন্দোলন হিসেবে অভিহিত করেছেন পরিচালক তানভীর মোকাম্মেল। আদিত্য মামুনের রিপোর্ট। উপনিবেশিক শাসনামলে বাংলার নদী বিধৌত পলিমাটির সরল সহজ মানুষের জীবন সংগ্রাম আর রাজনৈতিক ব্যাপ্তির এক সুগভীর দোতনায় নির্মিত তানভীর মোকাম্মেলের রূপসা নদীর বাঁকে। এখানে তুলে ধরা হয়েছে এক বাম রাজনৈতিক নেতার জীবনালেখ্য। শিল্পকলা একাডেমি নাট্যশালায় হলো প্রিমিয়ার শো। আমরা অবশ্যই প্রদর্শনীটি দেখব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খুলনা অঞ্চলের মানুষের সংগ্রাম, রাজনৈতিক পশ্চাৎপদতার ভেতর কিভাবে একজন মানবরতন মুখোপাধ্যায় গণমানুষের নেতা হয়ে ওঠেন সিনেমার উপজীব্য তাকে ঘিরেই। ব্রিটিশ এবং পাকিস্তানি জান্তা সরকারের নানা অত্যাচার নিগ্রহের বিরুদ্ধে মেহনতি মানুষকে একাত্ম করার প্রয়াস নিয়ে মানবরতন মুখোপাধ্যায়ের জীবনী ঘিরে এই সিনেমা নতুন প্রজন্মের জন্য জরুরি বলে মনে করেন সুধীজনরা। আমি যতটুকু শুনেছি যে এই রূপসা নদীর বাঁকে এটাই সেই খাপ্র ওয়ার্ড থেকে শুরু করে এই বিপ্লবীদের যেমন জীবনগাথা গড়ে উঠেছে, তার যে মুক্তিযুদ্ধের অবদানকে যেভাবে তুলে ধরেছে, এটা আমি মনে করি যে বর্তমান প্রজন্মের কাছে খুবই গুরুত্ব বহন করে। রূপসা নদীর বাঁকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নিয়ে কথা বললেন জাহিদ হোসেন শোভন। জানালেন সিনেমার সাথে মিশে যাওয়ার গল্পও। আমার মনে হয় না যে বাম ঘরানার মানুষদের কিনে তাদের আদর্শ জীবন চিন্তা, আদর্শের চিন্তা নিয়ে কখনো ছবি এর আগে হয়েছে বলে আমার মনে হয় না। প্রতিটা মানুষই একজন মানবরতন মুখোপাধ্যায় হয়ে ওঠে, আমাদের প্রচেষ্টা কিন্তু সেটাই। সমকালে এই সিনেমা তৈরির আদ্যোপান্ত জানালেন পরিচালক। এমন সিনেমা ইতিহাসের পাশাপাশি রুচিশীল দর্শক তৈরি করবে বলেও আশাবাদ তার। আমি মনে করি আমরা তো শিল্পী, আমাদের কাজ হচ্ছে যে গিভ ভয়েস টু দ্য ভয়েসলেস, যাদের কথা বলা হচ্ছে না তাদের কথা বলা। সে কারণেই আমরা এই একজন কমিউনিস্ট নেতার মধ্য দিয়ে এই বাম আন্দোলনের একটা রূপরেখা তুলে ধরার চেষ্টা করছি। একেবারে বৌবাসা নিয়ে চলেছ। খুলনা স্টেশনে কুলিগুলি করে খাবো দাদা, তবে বিলের জমিতে আর না, এই মাটিতে আমাদের ভাত নাই। আদিত্য মামুন, 21শে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুরোটাই দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু, বসানো হলো শেষ স্প্যান, 2 তীরে মানুষের উচ্ছ্বাস। জানুয়ারির শুরুতেই দেশে অক্সফোর্ডের ভ্যাকসিন, 27% মানুষ আসবে টিকার আওতায়। এবং সাংসদ পাপুলের স্ত্রী ও মেয়ের আগাম জামিন নাকচ, 10 দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন আর স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।